আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষার্থী আছো, তোমাদের চ্যাপ্টার 8 থেকে সাজেশন 4 এর পার্ট 2 নিয়ে আজকে হাজির হলাম। সাজেশন 4 এর পার্ট 1 এ আমরা দেখাইছি তোমাদেরকে কিভাবে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, আনসিকিউরড ক্রেডিটর্স, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স কিভাবে ক্যালকুলেশন করো। আজকে তোমাদেরকে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা দেখাবো। তো প্রশ্নটা আমরা প্রথম পার্টে বুঝাই দিয়েছিলাম, আশা করি তোমরা সেখানে দেখছো প্রথম পার্ট থেকে। এখন রিকোয়ারমেন্টে প্রথমে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা আজকে দেখাবো। দ্বিতীয় পার্টে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স কীভাবে ক্যালকুলেশন করে। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মূলত একটা ব্যালেন্স শিট, এখানে সম্পদ এবং দায়গুলো চিত্র প্রদর্শন করা হয়। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা প্রথমে তো ক্যালকুলেশন করে নিয়েছিলাম পার্ট 1-এ, এগুলো তোমরা দেখে নিছো। ফুললি সিকিউরড ক্রেডিটর্স, পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, 3 নম্বর ওয়ার্কিং করে আনসিকিউরড ক্রেডিটর্স বের করে নিয়েছি। এখন আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের গড়টা তৈরি করলাম। উপরে মিস্টার কবির স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ এট ডিসেম্বর 31, 2017 লিখলাম। ঘরের মধ্যে বাম পাশে গ্রস লাইবিলিটিস অর্থাৎ মোট দায়গুলো এখানে বসবে। এখানে লাইবিলিটিসের যে শিরোনামগুলো আছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, আনসিকিউরড ক্রেডিটর্সগুলো বসবে। তারপর এক্সপেক্টেড টু র্যাঙ্ক অর্থাৎ যে দায়গুলো এখনও অপরিশোধিত আছে সেগুলো বসবে। অ্যাসেটস পাশে, ডান পাশটা অ্যাসেটসের পাশ, অ্যাসেটসের 3টা কলাম হবে। অ্যাসেটস, বুক ভ্যালু, এস্টিমেটেড টু প্রডিউস। এস্টিমেটেড টু প্রডিউস মানে সম্পত্তির পুস্তক মূল্য থেকে কত টাকা আদায় হয়েছে সেটা এখানে দেখানো হবে। ঠিক আছে, তো আমরা এখন প্রথমে ওয়ার্কিংগুলো থেকে ক্যালকুলেশন করে ফুললি সিকিউরড ক্রেডিটর্সের পরিমাণ কত পাইছিলাম। ফুললি সিকিউরড ক্রেডিটর্স হলো 25,000 টাকা, ঋণের পরিমাণ 25,000, আর বন্ধকি সম্পত্তি ছিল 48,960 টাকা। তো আমরা প্রথমে সেটা একটু বসাবো। 1 নাম্বার দিয়ে গ্রস লাইবিলিটিসে পুরো দায় যেটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স 25,000, সেটা গ্রস লাইবিলিটিসে বসবে। ভ্যালু অফ সিকিউরিটিস 48,960, অর্থাৎ এই 25,000 টাকা দায়ের বিপরীতে 48,960 টাকা আছে। আরও যে অতিরিক্ত সম্পদ আছে 23,960 টাকা, সেগুলো সম্পদের দিকে বসবে। সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা লিখলাম, অর্থাৎ আমরা যখন সম্পদের সাইডে কাজ করব তখন এইভাবে অ্যাড লিখে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা এই 23,960 টাকাটা বসাই দেব। সেটা আমরা সম্পদ করলে বুঝবো। আর এখানে নীল দেখাবো কারণ এখানে কোনো প্রকার অপরিশোধিত দায় নাই। এখানে যদি কোনো অপরিশোধিত দায় থাকে তাহলে সেগুলো কিন্তু এই এক্সপেক্টেড টু র্যাঙ্কের ঘরে বসবে। এখানে বরঞ্চ আরও দায়ের চাইতে সম্পদের পরিমাণ বেশি, সেজন্য এখানে নীল। 2 নম্বর হলো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। আমরা যদি সেটা খেয়াল করি, ক্যালকুলেশন অফ পার্টলি সিকিউরড ক্রেডিটর্সের পরিমাণ পাইছিলাম 40,000 এবং বন্ধকি সম্পত্তি 15,360, অর্থাৎ এখানে ঋণের পরিমাণ বেশি, বন্ধকি সম্পত্তি কম, সেজন্য এটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এই পার্টলি সিকিউরড ক্রেডিটর্সে প্রথমে ক্রেডিটর্সটা লিখবো 40,000, সেটা আবার গ্রস লাইবিলিটিসেও লিখবো। গ্রস লাইবিলিটিসে সবসময় সবগুলো দায়, মোট দায়গুলো হবে। আর ভ্যালু অফ সিকিউরিটিস হলো 15,360, অর্থাৎ এই 40,000-এর এগেস্টে 15,360 বন্ধক আছে। তাহলে আরও আমাদের কাছ থেকে, এই কোম্পানির কাছ থেকে দায়, অপরিশোধিত দায়ের পরিমাণ কত থাকে, 24,640 টাকা। এটা র্যাঙ্কের ঘরে দেখাবো। এরপরে হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। এটা আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি, এটা প্রশ্নের ভিতরে বলছিল, দেখো ক্রেডিটর্স ফর রেন্ট, রেটস এটসেট্রা টাকা 3,000, প্রেফারেন্সিয়াল 3,500, অর্থাৎ 3,500-এর মধ্যে 3,000 টাকা কিন্তু প্রেফারেন্সিয়ালে ছিল। তাহলে আমরা ওই প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সটা এখানে লিখে রেন্ট, রেটস এটসেট্রা লিখে 3,000 ইনার কলামে বসাবো। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স সবসময় ডিডাক্ট করে দিতে হয় সম্পদের কাছ থেকে পুরা এনে নীল, অর্থাৎ অগ্রাধিকার পাওনাদার হলো তারা যারা পুরো টাকাটাই তাদেরকে পেমেন্ট করে নীল করে দিতে হবে। তাদের কোনো প্রকার এক্সপেক্টেড টু র্যাঙ্ক থাকতে পারবে না বা অপরিশোধিত দেনা থাকতে পারবে না, সেজন্য তাদেরকে পুরোটাই ডিডাক্ট এক্সপায়ার কন্ট্রা করে এটা নীল করে দিলাম। আর বাম পাশে গ্রস লাইবিলিটিসতে ওই গ্রস দায় সম্পদটা দেখাইলাম। এরপর হলো আনসিকিউরড ক্রেডিটর্স। দেখো আনসিকিউরড ক্রেডিটর্সটা আমরা ওয়ার্কিং 3-তে বের করছিলাম। আনসিকিউরড ক্রেডিটর্সের গ্রস লাইবিলিটি ছিল 87,000 আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক 83,000। এই 87,000, 83,000 আমরা ওয়ার্কিং 3 থেকে বসাই দিলাম, 87,000, 83,000। এখন আমরা যোগ করব। প্রথমে এক্সপেক্টেড টু র্যাঙ্কটা যোগ করে দেখব, 1,07,640 টাকা হয়। 1,07,640 আবার সম্পদের দিকে একদম সবার নিচে করে বসাই দিব। এই 1,07,640 দায় পরিশোধের জন্য কত সম্পদ আছে, কত সম্পদ ঘাটতি আছে সেটা আমরা ক্যালকুলেশন করব। এ পাশেও গ্রস লাইবিলিটিসটা যোগ করে দেখাই দিতে পারো, তবে এটার আর কোনো কাজ নাই। 25,000, 40,000, 3,000, 87,000, মোট 1,55,000, এটা এখানে ক্লোজ হয়ে যাবে। তবে 1,07,640 যেটা গ্রস এক্সপেক্টেড টু র্যাঙ্ক যেটা, সেটার কিন্তু কাজ আছে, সেটা এখানে সেজন্য সম্পদের দিকেও বসবে। এখন আসো সম্পদের মধ্যে আমরা কিভাবে কাজ করব।
সম্পদের মধ্যে প্রথমে আনসিকিউর্ড প্রপার্টি মানে বন্ধকহীন সম্পত্তি, যে সম্পদগুলো আমরা বন্ধক দিনে সেগুলো লিখবো, যেমন ক্যাশ বন্ধক দেওয়া হয়নি। ক্যাশের পরিমাণ আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি, ক্যাশে দেখো 100 টাকা আছে, এই 100 টাকা আমরা বসাই দিলাম বুক ভ্যালু এবং এস্টিমেটেড টু প্রডিউস। কনসাইনমেন্ট চালান কনসাইনমেন্ট, এটাও আমরা বন্ধক দিই নেই, সেজন্য বুক ভ্যালুতে যত এস্টিমেটেড টু প্রডিউসে তত বসাইছে। এরপরে মেশিনারি অ্যাকাউন্ট 15,000 12,000। এই মেশিনারি অ্যাকাউন্টের দিকে তুমি যদি তাকাও, দেখো মেশিনারি অ্যাকাউন্ট এস্টিমেটেড টু রিয়েলাইজ হলো 12,000 আদায় হয়েছে, বাট বুক ভ্যালু হলো 15,000। তার মানে কি বুক ভ্যালু 15,000 আর এস্টিমেটেড টু প্রডিউস অর্থাৎ আদায় হলো 12,000 টাকা। ফার্নিচারের ক্ষেত্রে 3,000 টাকা বুক ভ্যালু, কিন্তু আদায় হয়েছিল 1500 টাকা। মিসেলিয়াস অ্যাসেটস, বিবিধ অ্যাসেটসের মধ্যে বুক ভ্যালু হলো 6,800, কিন্তু আদায় হয়েছে 3,000 টাকা। সেগুলো সব প্রশ্নের ভিতরে আছে। এই যে ফার্নিচার 1500 আদায় হয়েছে, এই মিসেলিয়াস অ্যাসেটস 3,000 টাকা আদায় হয়েছে 6,800-র মধ্যে। এগুলো আমরা প্রশ্ন থেকে দেখে বসাই দিলাম। এখন আমাদের কাজ হবে বুক ডেফটস তালিকা। বুক ডেফটস মানে দেনাদার। বুক ডেফটসের মধ্যে গোট ছিল একটা, গোট মানে ভালো দেনাদার, সে যত টাকায় তার কাছ থেকে পাওনা হবে তত টাকায় আদায় হবে 20,000 টাকা। বা ডাউটফুল ডেফটস, সন্দেহজনক দেনা সঞ্চিতিতে 2,000 টাকা প্রডিউস হবে 10,000 টাকার মধ্যে। তাহলে 10,000 টাকা এখানে প্রথমে বুক ডেফটসটা গুড লিখে সমান উভয় ভাষায় একই লিখে দিব, কারণ এটা গুড ভালো দেনাদার, তারা টাকা পরিশোধ করে দিবে। আর বুক অ্যান্ড ডাউটফুল ডেফটের মধ্যে 10,000 থেকে 2,000 আদায় হবে। এরপরে বিল অফ এক্সচেঞ্জ আছে, আনসিকিউর্ড ক্রেডিটর্সের আরেকটা সম্পত্তি বিল অফ এক্সচেঞ্জ, যেটা আমরা বন্ধক দিই নেই। বিল অফ এক্সচেঞ্জের পরিমাণ আমরা যদি দেখি, বিল অফ এক্সচেঞ্জ 1,400 টাকা। এই 1,400 টাকা যেহেতু ব্র্যাকেটে কোনো মূল্য নেই, সেজন্য পুরোটা আদায় হয়েছে ধরে উভয় পাশে বসাই দিব। এখন আমাদের কাজ হবে যোগ করা। আমরা বুক ভ্যালু সবগুলো যোগ করে 61,300 এবং এস্টিমেটেড টু প্রডিউসের সবগুলো যোগ করে 45,000 পাবো। লেস করবো রিসিভার ফি আনসিকিউর্ড প্রপার্টির উপরে 10% কাটতে হয়। রিসিভার ফি সিকিউর্ড প্রপার্টির উপর, বন্ধকি সম্পত্তির উপর 4%, কিন্তু বন্ধকহীন সম্পত্তির উপর 10%। এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, এগুলো হলো আইন। অর্থাৎ 45,000 টাকা যে আমাদের আনসিকিউর্ড প্রপার্টিসের যোগফল, সেখান থেকে ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স থাকলে সেই 100 টাকাটা মাইনাস করে দিলাম, ক্যাশের টাকাটা, ওইটা মাইনাস করে বাকি টাকা 10% করলে 4,490। এবার এটা যদি মাইনাস করে যে 45,000 থেকে 40,510 হয়, তার সাথে অ্যাড করবো সারপ্লাস এক্সপায়ার কন্ট্রা। এটা হলো ওই যে আমাদের ফুললি সিকিউর্ড ক্রেডিটর্সের মধ্যে 23,960 টাকা সারপ্লাস ছিল, সেটা সম্পদে এসে বসে যাবে। অর্থাৎ অতিরিক্ত যে সম্পদ ছিল দায়ের দিকে, দায় পরিশোধের পরেও, সেগুলো এখানে এসে বসে যাবে। 64,470 টাকা। তার থেকে ডিডাক্ট এক্সপায়ার কন্ট্রা লেস, এই যে আমরা প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সের টাকা পরিশোধ করছিলাম, বলছিলাম কি সম্পদ থেকে এনে হলে পরিশোধ করে এটা নীল করে দিতে হবে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্সকে। এই 3,000 টাকা বাদ দিলে 61,000 আর 470 টাকা থাকে আমাদের নেট অ্যাসেটস। কিন্তু আমাদের এক্সপেক্টেড টু র্যাঙ্ক অপরিশোধিত দায় 1,07,640 টাকা। তাহলে 1,07,640 টাকার এগেস্টে আমাদের 61,470 টাকা সম্পদ আছে, আমাদের ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে 46,170 টাকা। 1,07,640 থেকে 61,470 টাকা মাইনাস করলে 46,170 টাকা এই ডেফিসিয়েন্সিটা পাবা। এভাবে এই ডেফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করাই হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের কাজ। তো পার্ট 2তে এটা দেখাইলাম, পার্ট 3তে গিয়ে আমরা তোমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা দেখাবো। তার আগে এই দুইটা পার্ট ভালো করে বুঝবা, হাতে কলমে প্র্যাকটিস করবা। এই একটা অঙ্ক করলে তোমার 80% কভার হয়ে যাবে সাবজেক্টটা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।